আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ পদ্ধতি আজই ঠিক করতে এখনও চলছে বৈঠক। শুক্রবারের মধ্যেই সরকারকে চূড়ান্ত সুপারিশ দেওয়ার লক্ষ্য কমিশনের। ইসিকে দ্রুত নির্বাচনী কাজ শুরুর ক্ষমতা দেওয়ার তাগিদ বিএনপির। সাবের হোসেনের সাথে 3 কূটনীতিকের সাক্ষাৎকে ব্যক্তি পর্যায়ের আলাপ আখ্যা। নির্বাচনকালীন নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই ফেব্রুয়ারিতে ভোট, জানালেন রিজওয়ানা। কোন উপদেষ্টারা সেফ এক্সিট চান, পরিষ্কার করতে হবে নাহিদকে। এবারে গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কোনো বাহিনী নয়, বিচার হচ্ছে অপরাধীদের, বলছে প্রসিকিউশন। ভুক্তভোগীদের সন্তুষ্টি। পরনির্ভরশীলতা থেকে বের হওয়ার বিকল্প নেই, এলডিসি উত্তরণ স্টিয়ারিং কমিটির সভায় প্রধান উপদেষ্টা। 15 জানুয়ারি নাগাদ জানা যাবে জাতিসংঘের মূল্যায়ন। ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 8 বাংলাদেশি নিহত। সাগর থেকে মাছ ধরে ফেরার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। সবার বাড়ি চট্টগ্রামে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন কি পদ্ধতিতে হবে তা আজই চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে বিষয়ে আজই আলোচনা শেষ করতে চান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ফের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। 10 অক্টোবরের মধ্যেই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সুপারিশ সরকারকে দিতে চায় কমিশন। জুলাই সনদের সাংবিধানিক প্রস্তাবগুলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিএনপি চায় জাতীয় নির্বাচনের পর আইনসভায় হবে বাস্তবায়ন এসব প্রস্তাব। অন্যদিকে জামায়াতে ইসলামীর দাবি আগেই এসব প্রস্তাব বাস্তবায়ন করে তার আলোকে দিতে হবে সংসদ নির্বাচন। ঐকমত্যে পৌঁছে 15 অক্টোবর সব দলের স্বাক্ষর নিয়ে সনদের পূর্ণ রূপ দিতে চায় কমিশন। সংলাপে জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নভেম্বরে গণভোট দিতে হবে। নির্বাচন প্রশ্নবোধক হলে গণভোটও প্রশ্নবোধক হবে। বলেছেন, বিএনপি বলছে তারা সংস্কার মানে, আবার নোট অফ ডিসেন্টও দিয়েছে। তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। গণভোট বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আপনারা যদি আলোচনা করেন, আমাদেরকে আরেকটু সুনির্দিষ্ট করে বলেন, তাহলে আমাদের জন্য আবারও সুনির্দিষ্ট প্রস্তাবটি সরকারের কাছে দেওয়া সম্ভব। আপার হাউজের যদি আমরা গণভোটটা অ্যাকসেপ্টেড হয়। সাবির হোসেন চৌধুরীর সাথে কূটনীতিকদের সাক্ষাতের ঘটনাকে ব্যক্তি পর্যায়ের আলাপ বলে মনে করে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কালক্ষেপণ না করে ইসিকে দ্রুত নির্বাচনের কাজ শুরু করার ক্ষমতা দেওয়া উচিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক করেন বিএনপি মহাসচিব সহ দলটির প্রতিনিধি দলের সঙ্গে। বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণে ইইউর আহ্বানে সম্মত তার দল। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন, অবশ্যই এটাতে আমরা স্বাগত জানিয়েছি। এবং বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয়, আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর সাথে কূটনীতিকদের সাক্ষাতের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান আমির খসরু। ওইটার উপর আমাদের কোনো কমেন্ট নাই। ওখানে কে কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে একটা রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয় নাকি? এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। কথা বলেন নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের দাবি নিয়েও। আহ্বান জানান নির্বাচন সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত দ্রুত ইসিকে অবহিত করার। নিজের পালানোর কোনো চিন্তা নেই। আবেগ বা ক্ষোভের জায়গা থেকে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা সেফ এক্সিটের কথা বলে থাকতে পারেন, এমন মন্তব্য করেছেন বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তবে কে বা কারা সেফ এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীকেই। উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে সরকারের উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছে। সম্প্রতি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর চলছে আলোচনা সমালোচনা। নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এই অভিযোগের
বিষয়ে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, কোন উপদেষ্টা সেফ এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীকেই। এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার 2 মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ছাড়াও বিভিন্ন বাহিনীর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে এই বিচার কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, যারা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধেই। অন্যদিকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং অভিযোগ আমলে নেয়ায় সন্তুষ্টি প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। কেউ বছরের পর বছর নিখোঁজ, কেউ ফিরে এসেছেন, তবে জীবিত ফিরলেও গুম থাকাকালীন ভয়াল দিনগুলো এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব বলছে, আওয়ামী লীগ সরকারের 15 বছরের বেশি সময়ে 3,500-এর বেশি মানুষ গুম হয়েছেন, যাদের অনেকেরই আজও কোনো খোঁজ মেলেনি। ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। মূলত র্যাবের পরিচালিত টিএফআই সেল এবং ডিজিএফআই এর অধীনে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে রোববার। আজ সবশেষ সাক্ষী মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে 4র্থ দিনের মতো জেরা করেন ট্রাইব্যুনালে নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ হয় এই জেরা। গত 3 দিনও একই সাক্ষীকে জেরা করা হয়েছে। সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জুলাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা 50টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। 41টি জেলার 438টি স্পটে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় 25 কার্যদিবসে মোট 54 জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া আজ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। আর কাল চাঙ্খারপুলের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরনির্ভরতা থেকে বের হওয়ার বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। স্বল্পোন্নত দেশে উত্তরণের পথ মসৃণ এবং টেকসই করার লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে ব্রিফিংয়ে তার প্রেস সচিব জানান, চলতি মাসেই এলডিসি গ্র্যাজুয়েশনের মূল্যায়ন করবে জাতিসংঘ। 15 জানুয়ারি নাগাদ জানা যাবে বিস্তারিত তথ্য। এ সময় প্রেস সচিব দাবি করেন, বাজারে কমতে শুরু করেছে চালের দাম। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণ মসৃণ ও টেকসই করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় জাতীয় স্টিয়ারিং কমিটির সভা। সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, পরনির্ভরতা থেকে বের হয়ে আসতে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা।